অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর দেখো সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল সাবজেক্টের এই প্রশ্নটার সমাধান করব। এই প্রশ্নটা ভিডিও শ্যুট করার পরেও ডিলেট অপশনটা মেরে দেওয়া হয়েছে, যার কারণে ডিলেট হয়ে গেছে। তো চলো আমি আবার নতুন করে ভিডিওটা করে আমি তোমাকে দিচ্ছি। দেখো এখানে যে প্রথম প্রশ্ন আছে, দেখো আরাবল্লী পর্বতের শীর্ষ দেশের আকৃতি। শীর্ষ দেশ অর্থাৎ পাহাড়ের চূড়া, ওকে, অর্থাৎ পর্বতের চূড়া। আরাবল্লী পর্বতের চূড়াটা দেখো, যে আমরা জানি আরাবল্লী পর্বত হচ্ছে ক্ষয়জাত পর্বত বা ভঙ্গিল পর্বত, আর উপরের চূড়াগুলো ক্ষয়প্রাপ্ত পেয়ে যাচ্ছে, যার কারণে এর আকৃতি হচ্ছে দেখো গম্বুজ আকার। ওকে, তারপরে বলছে আফ্রিকা মহাদেশের একটি পূর্ববাহিনী নদী হলো দেখো এই জাম্বেসি নদী, কারণ এই জাম্বেসি নদীর মোহনা হচ্ছে দেখো আফ্রিকা মহাদেশ থেকে পূর্ব দিকে বয়ে গিয়ে ভারত মহাসাগরে পড়ছে, এই কারণে জাম্বেসি নদী হচ্ছে পূর্ববাহিনী নদী। গয়টা বলছে দেখো সারা বছর যে নদীতে জল থাকে না তাকে বলছে অনিত্যবহ নদী, নিশ্চয়ই জানো। এরপরে বলছে মালব মালভূমি হলো কি, মালব মালভূমি হচ্ছে লাভা গঠিত মালভূমি। ওকে, আর ডাক্তার বায়ু নামে পরিচিত, অর্থাৎ এই বায়ুটা ওই আফ্রিকার ওপর দিয়ে আফ্রিকার মরুভূমির ওপরে বয়ে যায়, এবং এর আবহাওয়া কী হয়, এই হাওয়াটা হচ্ছে সেখানকার মানুষদের একটু স্বস্তি দেয়, আরাম দেয়, সো তাদের শরীরের পক্ষে ভালো হয়। সেই বায়ুটার নাম হচ্ছে দেখো হারমাট্টান। ওকে, এরপরে বলছে দেখো 2-এর দাগের শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ করতে বলছে, তো কয়েকটা বলছে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুচাপ কম কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকে, নিশ্চয়ই অশুদ্ধ। কেন বলছে দেখো, যদি উচ্চতা ক্রমশ বাড়তে থাকে বায়ুর অণুগুলো উপরের দিকে কমতে থাকে, নিচের দিকে বেশি, ওই জন্য বায়ুচাপ বেশি। উপরের দিকে যত উঁচুতে ওঠা হয়, অর্থাৎ পাহাড়ের চূড়ার দিকে উঠলে তখন দেখবে বায়ুর কণাগুলো অনেক কম থাকে, অর্থাৎ বায়ুর চাপ কম থাকে। উষ্ণতা বলছে অপরিবর্তিত, এটা ভুল, কারণ প্রথমে পাহাড়ের ওপরে উঠলে তুমি ঠান্ডা অনুভব করবে, কিন্তু তারপরে ক্রমশ উঠতে থাকলে আবার গরম অনুভব করবে, যার কারণে ওখানে উষ্ণতা যত উপরে উঠতে চায় উষ্ণতার কী হয় তারতম্য দেখা যায়, অর্থাৎ পরিবর্তিত হয়। তাহলে এই কথাটা ভুল, যার কারণে এটা অশুদ্ধ। ওকে, ক্ষয়েরটা বলছে দেখো অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিলিত হলে পর্বতগ্রন্থি তৈরি হয়, অর্থাৎ আমরা জানি অনেকগুলি পর্বত যদি চারিদিক দিয়ে এসে এক জায়গায় জড়ো হয় তাকেই আমরা পর্বতগ্রন্থি বলি, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে গয়টা বলছে নীল নদের উচ্চ অববাহিকায় দেখো কফি ভালো উৎপাদন হয়, ওকে, তাহলে এটা শুদ্ধ। ঘয়ের বলছে দেখো সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা বরাবর অবস্থান করে, এটাও আমরা জানি, এটাও শুদ্ধ। ওকে, সুমেরুবৃত্ত রেখাটা হচ্ছে 60 ডিগ্রি অক্ষরেখায় থাকে, আর কুমেরুবৃত্তটাও 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যেই থাকে। ওকে, উঙারটা বলছে দেখো জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো একটি আগ্নেয় পর্বত, না, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বত, এই কারণে এটা অশুদ্ধ। চয়েরটা বলছে আফ্রিকার মোট জলপ্রবাহের 60% জল নীল নদ বয়ে নিয়ে যায়, এটাও অশুদ্ধ, কারণ 10% জল বয়ে নিয়ে যায়। ওকে, আফ্রিকার মোট 10% জল নীল নদ বয়ে নিয়ে যায়, তাই এখানে 60% দিয়েছে, এটা অশুদ্ধ। ক্লিয়ার। ছয়েরটা বলছে নদীর নিম্ন প্রবাহের প্রধান কাজ হলো ক্ষয় কাজ, এটাও কিন্তু ভুল। নদীর উচ্চ প্রবাহের প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ। নিম্ন প্রবাহে কী হয়, পলি জমা হয়, বদ্বীপ সৃষ্টি করে, অর্থাৎ এটা হচ্ছে সঞ্চয় কাজ, নিম্ন প্রবাহে সঞ্চয় কাজ করে, তাহলে এটাও ভুল, তাই এটা অশুদ্ধ। ওকে, তাহলে এই উত্তরগুলো বুঝতে পারলে। এরপরে দেখো কি বলছে, 3-এর শূন্যস্থান পূরণ করতে বলছে। এগুলো দেখো ভিডিও শ্যুট করার পরেও ভুলবশত ডিলেট অপশান মেরে দিয়েছি, তাই সব ডিলেট হয়ে গেছে, আবার আমাকে এই লেখাগুলো নিয়ে ভিডিও করতে হচ্ছে। তো দেখো কি বলছে, শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, এটা ঠিক। কয়েকটা বলছে পৃথিবীর ছাদ বলা হয় দেখো পামির মালভূমিকে। ওকে, গয়টা বলছে সমচাপ রেখায় বায়ুচাপকে ড্যাশ এককে দেখানো হয়, মিলিবার এককে দেখানো হয়। ক্লিয়ার। ঘয়েরটা বলছে হোয়াইট নীল ও ব্লু নীল এই দুটো নদী মিলিত হয়ে নীল নদ সৃষ্টি হয়েছে, তা এই দুটি নদী পরস্পর মিলিত হয়েছে কোন শহরের নিকট, দেখো খার্তুম শহরের নিকট। এই খার্তুম শহরটা কি, সুদানের রাজধানী। ওকে, সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে, তাহলে বুঝতে পারছো এই উত্তরগুলো কত সোজা। এরপরে দেখো হুমায়ুনটা বলছে বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম, অর্থাৎ বলছে ড্যাশ মাটির জল ধারণ ক্ষমতা কম, তাহলে বেলে মাটি, ঠিক আছে। ছয়টা বলছে দেখো মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা পথকে কী বলে, মিয়েন্ডার বলে, এটাও সোজা। সাহারার ড্যাশ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের এখন নির্দেশক হিসেবে কাজ করে, কারা, তুয়ারেগ জাতির মানুষেরা, তুয়ারেগ। ওকে, এটা গ। ক্লিয়ার। এরপরে দেখো 4-এর দাগের যে 2-1 কথায় উত্তরগুলো দিয়েছে, প্রশ্নগুলো দিয়েছে, এর উত্তর লিখতে বলেছে। তো দেখো এখানে উত্তর তো একবার করেই ফেলেছি, তো কি বলছে দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম আসোয়ান বাঁধ, তো লিখবে পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম আসোয়ান বাঁধ।
খয়েরটা বলছে দেখো মরুভূমিতে উটের দলকে কি বলে? ক্যারাভান বলে। ক্লিয়ার? গয়েরটা বলছে বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল কি পাথর দিয়ে তৈরি? মার্বেল পাথর দিয়ে তৈরি। ওকে, অথবা রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। ঘয়েরটা বলছে মরুভূমিতে বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে ধরনের ভূমি গঠন করে তার নাম কি? কি ভূমি করে? সমভূমির সৃষ্টি করে। কি সমভূমি? লোয়েস সমভূমি। ওকে, বালি উড়ে গিয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় লোয়েস, সেই লোয়েস সমভূমি। উঙ্গারটা বলছে নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি পাওয়া যায়? দেখো উচ্চ গতিতে জলপ্রপাতটা বেশি দেখা যায়। জয়েরটা বলছে কোন জাতীয় শিলায় জীবাশ্ম দেখা যায়? দেখো পাললিক জাতীয় শিলায় জীবাশ্ম পাওয়া যায়। এই প্রশ্নগুলো সবই সোজা, পূর্ণবাক্যে উত্তরগুলো এইভাবে তুলে দিতে হবে। এরপরে দেখো কি বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। প্রত্যেকটা দেখো 2 নম্বর মানের, অর্থাৎ এই 2 লাইন করে লিখতে হবে। উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো? দেখো এইভাবে এঁকে দেবে। দেখো এইটা হচ্ছে মূল নদী। ওকে, এঁকে দেওয়ার পরে তোমাকে লিখতে হবে, বা লিখে তুমি এঁকে দিতে পারো। অর্থাৎ তুমি কি লিখবে, যে মূল নদীতে বা আসল নদীতে অন্যান্য নদীগুলি যখন কোনো অঞ্চল দিয়ে বয়ে এসে কোনো এক নদীতে মিলিত হয়, তখন সেই নদীগুলিকে ওই যে প্রধান নদীটার উপনদী বলে। ওকে, অর্থাৎ প্রধান নদী একটা বয়ে যায়, আর যে নদীগুলো দেখো অন্যান্য জায়গায় সৃষ্টি হয়ে বয়ে এসে একটা নদীতে মিশছে, দেখো যার কারণে এই তীর চিহ্ন দিয়ে এইভাবে এঁকেও দেবে, আর উপনদী কাকে বলে ওটা লিখে দিচ্ছ। আর এখানে কি হচ্ছে, শাখা নদী কাকে বলে? দেখো একটা প্রধান নদী গেছে, প্রধান নদী থেকে যে নদীগুলি এইভাবে বয়ে চলে যায়, বেরিয়ে যায়, তাহলে সেইভাবে এঁকে দেবে। আর লিখবে কি, অর্থাৎ প্রধান নদী থেকে যে সমস্ত ছোট ছোট নদীগুলি বেরিয়ে যায় গিয়ে অন্য কোনো হ্রদ বা সাগরে গিয়ে পড়ে, তখন সেই সমস্ত নদীগুলিকে বলা হয় শাখা নদী। দেখো তোমার বইয়ের 50 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ উপনদী, এটা লিখবে, উদাহরণ লিখে দেবে, দেখো কিভাবে বয়ে আসছে। আর শাখা নদী এটা লিখে উদাহরণ লিখে দেবে, দেখো প্রধান নদী থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যেটা দেখালাম বেরিয়ে যাচ্ছে, এ দেখো এটা হচ্ছে প্রধান নদী, এখান থেকে দেখো নদীগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে শাখা নদী। ওকে, এরপরে কি বলছে দেখো, গঙ্গা নদী অববাহিকায় ঘন জঙ্গলে সারা বছর সবুজ থাকে কেন? এটা দেখো উত্তর তুমি 106 পাতাতে পেয়ে যাবে। এবং দেখো এর উত্তরটা আমি যেভাবে বলছি ঠিক সেভাবে লিখবে, যে আফ্রিকার কঙ্গো নদী অববাহিকাটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই কঙ্গো নদী সারা বছর প্রচুর জল বহন করে। ওকে, আর এই কারণে এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত বলে এখানে প্রচুর চিরসবুজ উদ্ভিদ জন্মায়, ফলে এই আফ্রিকা নদীর অববাহিকার জঙ্গলে সারা বছর সবুজ থাকে। আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকার জঙ্গলকে বলে দেখো আফ্রিকার জঙ্গল। ওকে, এখানে তো প্রায় প্রতিদিন বিকালে বৃষ্টি হবেই। ওকে, যদি কোনো দিনও বৃষ্টি না হয় তো সেখানকার লোকেদের কাছে ওটা অবাস্তব বলে মনে হবে। ওকে, সেখানে প্রতিদিন বৃষ্টি হয়। ওকে, প্রচুর জল এই কঙ্গো নদী বয়ে নিয়ে যায়, আর এখানে জলের কোনো অভাব থাকে না। ওখানকার মৃত্তিকা হচ্ছে স্যাঁতস্যাঁতে, প্রচুর সবুজ চিরহরিৎ জাতীয় উদ্ভিদ জন্মায়, যার কারণে সেখানে সারা বছর সবুজ জঙ্গল হয়ে থাকে। ওকে, তো এই তত্ত্বটা দেখো 106 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ কঙ্গো নদী, তো এখানে লিখবে যে এটি একটি বৃষ্টিবহুল এলাকায় এই কঙ্গো নদী বয়ে গেছে। এটা দেখো এখানে প্রচুর পরিমাণ জল এই নদী বয়ে নিয়ে যায়, এখানে একটু এইভাবে তত্ত্বটা তুলবে, এবং এখান থেকে একটু তথ্য লিখে নেবে যে এই যে কঙ্গো নদী হচ্ছে নিরক্ষীয় রেখার কাছাকাছি অবস্থিত বলে এখানে সারা বছর বৃষ্টি হয়। এখানে দেখো এই ধরনের যে মেহগিনি, রোজউড, এবনি, এই ধরনের ঘন জঙ্গলের প্রচুর গাছ জন্মায়, এখানে সারা বছর বৃষ্টিপাত হওয়ার জন্য এখানে প্রচুর এই সবুজ জাতীয় গাছটি জন্মায়। ওকে, চিরসবুজ উদ্ভিদ জন্মায়, তাই সারা বছর এখানে সবুজ থাকে। তো এই তথ্যটা তোমাকে তুলতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো বলছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদের উদাহরণ দাও। দেখো তোমার বইয়ের 110 পাতায় আছে, এই তথ্যটা তুলতে হবে। দেখো এখানে দেখা যাচ্ছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, এই তথ্য তুলবে যে ভূমধ্যসাগরের মানে অববাহিকায় কি হচ্ছে, সেখানে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল বলে। আর এখানে দেখো গরমকালে বৃষ্টিহীন থাকে, শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়। ওকে, আর এখানে দেখো জলপাই, ওক, আগ্রো, ডুমুর, ওকে, কক, এই ধরনের গাছ প্রচুর জন্মায়। এছাড়াও দেখো টক জাতীয় ফল জন্মায়, কমলালেবু, আঙুর, এই সমস্ত তথ্যটা তোমাকে তুলতে হবে। ওকে, এরপরে এখানে দেখো কি বলছে, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কী কী? 63 পাতাতেই আছে। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ মাটির সৃষ্টির নিয়ন্ত্রক, এই যে শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ এবং সময়, এর পরের পাতায় দেখবে আছে সময়। এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে আর এই তথ্যগুলো তুললেই তুমি মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলো তুলে দিতে পারবে। ওকে, এটা তোমাকে অবশ্যই মুখস্থ করে নেবে, যাতে তোমার পরবর্তী পরীক্ষায় যদি আসে তোমার অবশ্যই কাজে আসবে। ওকে, এরপরে বলছে দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটা তোমার 114 পাতায় পেয়ে যাবে। যে বহু উদ্দেশ্যকে সামনে রেখে
কোনো নদীর উপর বাঁধ পরিকল্পনা করলে তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। ওকে, 114 পাতায় আছে, এটা খুবই সোজা, দেখে নাও। ক্লিয়ার? এরপরে দেখো চয়টা বলছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, এটাও দেখো 102 পাতায় আছে, পরিষ্কারভাবে লেখা আছে। এবং দেখো আমি তোমায় তত্ত্বটা বলে দিচ্ছি। আফ্রিকা মহাদেশ হচ্ছে দেখো বর্তমান সময়ে, আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আফ্রিকা মহাদেশ আজও পিছিয়ে পড়ে রয়েছে। আফ্রিকা মহাদেশের জনগণ আজও এই আধুনিক যুগের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে, অর্থাৎ আধুনিক শিক্ষা দীক্ষার আলো এই আফ্রিকা মহাদেশের জনগণের মধ্যে এখনও পড়েনি। ওকে, তাই অনেক পিছিয়ে থাকার জন্য আফ্রিকা মহাদেশকে শিক্ষা দীক্ষার আলো থেকে বা আধুনিক যুগের সভ্যতা থেকে পিছিয়ে থাকার জন্য অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এবং আরেকটা কারণ আছে যে তোমরা জানো যে আফ্রিকা মহাদেশের অর্ধেকটাই জঙ্গলে ঢাকা। ওকে, এবং উপরে একদম চাঁদোয়ার মতো ঢাকা থাকে, তাই সূর্যের আলো মাটি পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারে না, তাই নিচে অন্ধকার অন্ধকার হয়ে থাকে। গোটা আফ্রিকা মহাদেশের অর্ধেকটাই যদি অন্ধকার অন্ধকার হয়ে থাকে, যার কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। একটা হচ্ছে এই জঙ্গলের জন্য আলো পৌঁছাতে পারে না, আর 2 নম্বর হচ্ছে ওই শিক্ষা দীক্ষায় এবং আধুনিক সভ্যতার দিক থেকে আজও পিছিয়ে আছে, তাই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 102 পাতায় এই তত্ত্বটা আছে, পড়ে নেবে। ওকে, 6 কোশ্চেনটা দিয়েছিল দেখো, নদীর উচ্চ প্রবাহে কী কাজ হয়। নদীর উচ্চ প্রবাহে সব খইয়ে নিয়ে চলে যায়, ওই জন্য ক্ষয় কাজ প্রচুর হয়। ওকে, আর নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও, এটাও দেখো তোমার বইয়ের 54 পাতায়। দেখো এখানে নদীর উচ্চ প্রবাহ দেখতে পাচ্ছ, এই উচ্চ প্রবাহে দেখো ক্ষয় কাজটাই এর প্রথম কাজ। আর এখানে কি করছে দেখো, এই যে উচ্চ প্রবাহে দেখো গিরিখাত, ভি আকৃতির গিরিখাত, এরকম ছবি আঁকতে হবে, গিরিখাতটা তত্ত্ব তুলতে হবে, ঠিক আছে। আবার ক্যানিয়ন, এবার কখনো এরকম পাহাড়ের মতো একে আয়ের মতো পাহাড় আঁকতে হবে, অর্থাৎ সোজা সোজা যেন উঠে আসে, সেইখান থেকে তোমাকে এই ক্যানিয়ন তত্ত্বটা লিখতে হবে। আর দেখো এই জলপ্রপাত, এই ধরনের একটা উপরে পাহাড় এঁকে জল ঝাঁপিয়ে পড়ছে, এরকম একটা ছবি এঁকে তোমাকে এই জলপ্রপাত তত্ত্বটা লিখতে হবে। যে হুবহু এইটা আঁকতে হবে তা নয়, অর্থাৎ এরকম একটা পাহাড় আঁকবে, উপর থেকে জল নিচে ঝাঁপিয়ে পড়ছে, এই তত্ত্বটা তোমাকে ছবির মাধ্যমে দেখাতে হবে। ব্যাস, এই ধরনের ছবিগুলো আঁকবে, জলপ্রপাত, ক্যানিয়ন আর গিরিখাত, এই 3টে তত্ত্ব তুলে দিলেই তোমার হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটাও দেখো 112 পাতায় আছে, সম্পূর্ণ জানো। যে নীল নদ যদি না থাকতো মিশর আজকে মরুভূমিতে পরিণত হতো। নীল নদ তার বিশাল জলরাশি এই মিশরের উপর দিয়ে বয়ে নিয়ে যায় বলে নীল নদ অববাহিকায় প্রচুর পরিমাণে কী হয়, চাষবাস হয়, কৃষিকাজ হয়। তাই এই কৃষিকাজের ফলে কী হয়, সেখানে মানুষের খাদ্যের অভাবটা দূর হয় আর জলের অভাবটাও দূর হয়। যার কারণে এই নীল নদের অববাহিকায় অর্থাৎ নীল নদের 2 তীরে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করছে, তাই একটি জনসংখ্যা শহর গড়ে উঠছে। ওকে, আর একটি দেশ শুধু মাটি নিয়ে দেশ হয় না, অনেক জনসংখ্যা নিয়েও তার প্রয়োজন হয়। আর মিশরে এই কারণেই জনসংখ্যা প্রচুর পরিমাণে বসবাস করছে, শহর গড়ে উঠছে, তাই মিশরকে নীল নদের দান বলা হয়। এই তত্ত্বটা 112 পাতায় আছে, সম্পূর্ণ লিখতে পারবে। এরপরে বলছে দেখো আটলাস পর্বতের উঁচু শৃঙ্গের নাম হচ্ছে দেখো মাউন্ট তৈবকল। ক্লিয়ার? এটাও খুব সোজা। তারপরে বলছে আফ্রিকা মহাদেশের জলবায়ুর তারতম্যের কারণগুলি আলোচনা করো। আফ্রিকা মহাদেশের জলবায়ুর তারতম্যের কারণটা কত পাতায় পাবে, 108 পাতায়। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ আফ্রিকা মহাদেশের জলবায়ু, এই যে বৈচিত্র্যের কারণ, স্বাভাবিক উদ্ভিদ আছে, বৈচিত্র্যের কারণ দেখে যে অক্ষরেখা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত আর উচ্চতা, এই 4খানা পয়েন্ট তোমাকে লিখতে হবে। আর এক একটা পয়েন্ট লিখে এখান থেকে এখানে তুলে দিতে হবে, এই পয়েন্টটা লিখে এখান থেকে এখানে এটা তুলতে হবে, সমুদ্র স্রোত এইটাও দেখো এখান থেকে এখানে তুলতে হবে, উচ্চতাও এখান থেকে এখানে তুলতে হবে। ওকে, তো আশা করি এই প্রশ্নটাকে লক্ষ্য করে তুমি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই মুখস্থ রাখবে, তোমার যেমন সেকেন্ড ইউনিট টেস্টেও কাজে লাগবে এবং ফাইনালেও এই প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন আবার আসবে, তোমার উপকৃত হবে। ওকে, এরপরে দেখো 7 নম্বর দাগে লাস্ট তোমাকে ম্যাপ পয়েন্টিং দিয়েছে। ওকে, তোমাকে এখানে 6টা ম্যাপ পয়েন্টিং 6 নম্বর আছে। এই যে ম্যাপ পয়েন্টটা দেখো আফ্রিকা মহাদেশের যে মানচিত্র, সেই মানচিত্রটা তোমাকে নিশ্চয়ই স্কুল থেকে দেবে। আর এই যে 6টা জায়গা তোমাকে চিহ্নিত করতে হবে। দেখো 103 পাতার যে ম্যাপটা আছে এটাকে একবার দেখো, তুমি সব পেয়ে যাবে। দেখো দেখো এখানে তোমাকে প্রথম দিয়েছে দেখো মাউন্ট কিলিমাঞ্জারো। এই আফ্রিকার যে মহাদেশের এই পূর্ব দিকে এই যে এই জায়গাটা তুমি দেখবে মাউন্ট কিলিমাঞ্জারো পাবে। তাহলে তোমার এই যে আফ্রিকার যে ম্যাপটা দেবে এইভাবে তার থাকবে না, শুধু ম্যাপটা থাকবে। তুমি এই যে ম্যাপটার এই যে বাঁক মতোটা, এই পূর্ব দিকের এই বাঁক মতো জায়গাটাই তুমি একটা চিহ্নিত করে লিখে দেবে এখানে মাউন্ট কিলিমাঞ্জারো। ওকে, তারপর বলছে দেখো কঙ্গো নদী, ঠিক দেখো পশ্চিম দিকে এই এলাকা থেকে দেখো এরকম কঙ্গো নদী বয়ে যায়, ঠিক আছে। এই এলাকা থেকে এরমভাবে কঙ্গো নদী অববাহিকা, এইটা তুমি এইভাবে এঁকে দিয়ে প্রথমে একটু ওপর দিকে উঠবে, তারপর নিচের দিকে চলে আসবে, এটা কঙ্গো নদীর অববাহিকা, এইবার লিখে দেবে। ওকে, বা কঙ্গো নদী। তারপর বলছে দেখো ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর কোথায়, দেখো এই যে আফ্রিকা মহাদেশ আর উপরের ইউরোপ মহাদেশ, এর মাঝখানে এই যে সাগরটা আছে এটাকে বলা হয় ভূমধ্যসাগর। এই তথ্যটা এখানে তুমি তুলে দিচ্ছ, এইখানে লিখে দেবে এটা ভূমধ্যসাগর। ওকে, এরপর বলছে আটলাস পর্বত। আটলাস পর্বত কোথায়, দেখো ঠিক আফ্রিকা মহাদেশ উত্তর পশ্চিম দিকে এই যে পাহাড়টা কালো
তুমি পাহাড়ের এই যে রংটা দেখতে পাচ্ছ, এইখানটায় দেখো আটলাস পর্বত আছে, আর সর্বোচ্চ শৃঙ্গ দেখো মাউন্ট তৈবুকাল এখানে আছে। অর্থাৎ এখানে এরম তীর চিহ্ন দিয়ে বা এরম পাহাড়ের মধ্যে থেকে এটা বলবে আটলাস পর্বত। কালাহারি মরুভূমি দেখো একদম নিচের দিকে, দক্ষিণ আফ্রিকা যেখানে দেখো দেশটা, ঠিক এই নিচের দিকে দেখো কালাহারি মরুভূমিটা তোমার এখানে আছে। তুমি ঠিক এরকম একটা জায়গা চিহ্নিত করে কালাহারি মরুভূমি লিখে দেবে। জিব্রাল্টার প্রণালী কি? জিব্রাল্টার প্রণালী হচ্ছে দেখো সেই ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের যে প্রবেশপথ, এইটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। তো এইটাই হচ্ছে মেন চাবিকাঠি, এইখানে তুমি চিহ্নিত করে দেবে, ব্যাস তোমার ম্যাপ পয়েন্টিং হয়ে গেল। ক্লিয়ার? তো আশা করি এই কোশ্চেন কোনোই কঠিন নেই, একটু প্র্যাকটিস করলেই তোমরা সব তৈরি করে নিতে পারবে। ওকে, তো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখবে।